তো হ্যালো সিএফসিয়ান, চলন ও অঙ্গ চালনার 4 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বিগত 3টা ক্লাসে আমরা সম্পূর্ণ কঙ্কালতন্ত্র কভার করছি। তো প্রথম ক্লাসে আমরা একটা ঝক স্কিপ করছিলাম। আমি বলছিলাম যে ওইটা পরবর্তীতে আমি পড়াবো। তবে সুখবর ওইটাই যে যারা যারা 2 নাম্বার আর 3 নাম্বার ক্লাস করছো তারা ওই ছক নিজেরাই বুঝবা, কারণ ওইখানে শুধুমাত্র তোমাদের এই 2-3 নাম্বার ক্লাসে যে যে হাড্ডির সংখ্যাটা তোমরা শিখছ সেইটা একত্রিত করে দেওয়া। তো প্রথমে পড়াই নাই, কারণ ওই সময় তোমরা হাড্ডিগুলা কোথায় থাকে বা কিরকম আকৃতির কতগুলো সংখ্যা ওইগুলা তোমরা পড়ছিল না। তো তখন যদি পড়াইতাম তখন আর কি অনেক কঠিন মনে হইতো। তো এই জন্যই আমি ওটা আর কি স্কিপ করছিলাম। তো এখন তোমরা একটু ওইটা পড়ে নেবা। ছকটা ছকটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। তবে ভালো ব্যাপার হইলো যে তোমরাই পারবা, আমার আর পড়াইতে হবে না। তো আজকে আমরা শুরু করব এই অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ মাংসপেশি। চলন ও অঙ্গ চালনার ক্ষেত্রে আমাদের 2টা অংশ ছিল। একটা ছিল কি কঙ্কালতন্ত্র, যেটা আমাদের মানে দেহের ভারসাম্য রক্ষা করে, আর আমাদের অঙ্গ সঞ্চালন করতে সাহায্য করে আমাদের মাংসপেশিগুলো। তো আজকে আমরা সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করব। তো দেখো, লেকচার 4। তো লেকচার 4 শুরু করার আগে তোমাদের 2টা ওয়ার্ড মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মায়ো, কি মায়ো, একটা হচ্ছে সার্কো। এই মায়ো অথবা সার্কো কোনো শব্দে যদি থাকে, কোনো শব্দে যদি মায়ো বা সার্কো আগে পরে থাকতে পারে, সাধারণত আগে থাকে। যদি এই 2টা শব্দের মধ্যে একটাও থাকে তাহলে বুঝবা যে পেশি সম্বন্ধীয়। কি পেশি মানে পেশি রিলেটেড এই 2টা শব্দ। মায়ো মানেও পেশি, সার্কো মানেও পেশি। তো দেখো যে এই পেশিগুলা কোথা থেকে উৎপন্ন হয়। আমরা কঙ্কালতন্ত্র পড়ার সময় দেখছিলাম যে কঙ্কালতন্ত্র ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। ওই সময় আমি 3টা স্তর সম্পর্কে ব্যাখ্যা করছিলাম, আশা করি ক্লাসটা করছো। তো কঙ্কালতন্ত্রের মতো এই পেশিতন্ত্র সেম ভাবে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, অর্থাৎ যে ভ্রূণের মধ্যের যে স্তর আছে সেটা থেকে। তবে এইখানে কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন ধরো যে চোখের পিউপিলের পেশি, চোখের পিউপিলের পেশি, তারপর স্তন গ্রন্থি তো তোমরা চিনো, ইংরেজিতে বলা হয় এটাকে মাম্মারি গ্ল্যান্ড। মাম্মারি গ্ল্যান্ড, মাম্মা কথাটা আসছে ম্যামালিয়া থেকে। ম্যামালিয়া মানে কি স্তন্যপায়ী, আর মাম্মা মানে হচ্ছে স্তন। আর যেখানে বায়োলজিতে গ্ল্যান্ড শব্দটা পাবা, গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি, গ্ল্যান্ড মানে গ্রন্থি। তারপর ঘাম গ্রন্থিতে অবস্থিত কিছু কোষ, ঘাম গ্রন্থির কিছু পেশি। এগুলা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ সমস্ত পেশিতন্ত্র এবং কঙ্কালতন্ত্র ভ্রূণের মেসোডার্ম থেকে উদ্ভূত, কিন্তু এইগুলা ঘাম গ্রন্থির কিছু পেশি, তারপর চোখের পিউপিলের পেশি, তারপর মাম্মারি গ্ল্যান্ড, এইগুলা একটোডার্ম থেকে উৎপন্ন। কি
এক্টোডার্ম থেকে উদ্ভূত। নর্মালি মেসোডার্ম থেকে তৈরি হয়, তবে এই ব্যতিক্রমগুলা ভ্রূণের অর্থাৎ ভ্রূণীয় স্তরের এক্টোডার্ম থেকে উৎপন্ন। আশা করি বুঝতে পারছি। তারপর আসলে আমরা পেশি কোষ নিয়ে একটু পড়াশোনা করি। এগুলা বইয়ে আছে, একটু পরে আছে, তোলা লাগবে না, একটু পরে আছে, যেহেতু কথাটা আসলো তাই আমি বুঝা দিলাম। এখন নর্মাল কোষ কিরকম হয়, আমরা মানে উদ্ভিদ কোষ বা নর্মাল প্রাণী কোষ আদর্শ গোলাকৃতির বা একটু চতুর্ভুজাকৃতির। তবে এই পেশি কোষগুলা অনেকটাই ফাইবারের মতো। ফাইবার মানে তো বুঝছো তন্তু। তো তন্তু কি কোনো সময় গোলাকার হয়? অবশ্যই না। তন্তু সব সময় কি হয়? লম্বা 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 হয়, সুতার মতো। তন্তু তো চিনই। তো এই জন্য এই পেশির যে কোষগুলো আছে এগুলাকে এগুলাকে বলা হয় মায়োফাইব্রিল। কি? মায়োফাইব্রিল। তার শুরুতেই কিন্তু আমি মায়ো কথাটার মানে কি সেটা বলছিলাম। মায়ো বা সার্কো মানে হচ্ছে পেশি, আর ফাইব্রিল মানে কি? ফাইব্রিল কথাটা আছে ফাইবার থেকে, আর ফাইবার মানে তন্তু। তো পেশির যে কোষগুলো আছে এগুলাকে পেশি কোষ না বলে মায়োফাইব্রিল বলা হয়। পেশির যে অপরিণত কোষ আছে সেটাকে বলা হয় মায়োব্লাস্ট। মায়োব্লাস্ট। আর এই মায়োব্লাস্ট পরবর্তীতে পরিণত হয়ে হয় মায়োসাইট। এখন ব্লাস্ট আর সাইটের পার্থক্য অনেকবার বুঝাইছি, আর বলবো না। তো অপরিণত পেশি কোষ হচ্ছে মায়োব্লাস্ট, আর পরিণত পেশি কোষ হচ্ছে মায়োসাইট। দেখো, এরপরে আমরা একটু চিত্র বোঝার চেষ্টা করি। এই পেশি কোষগুলা তন্তুর মতো, অর্থাৎ এগুলি এরকম ভাবে থাকে, লম্বা লম্বি অনেকগুলা, এক একটা বান্ডিলের মতো থাকে। এটা ধরো এক একটা বান্ডিল, এখানে কিন্তু একটা কোষ, এই একটা কোষের মধ্যেই অনেকগুলা তন্তুর মতো গঠন। তো এইটাকে আমি যদি পার্শ্ব বা মানে সামনে থেকে দেখাই তাহলে চিত্রটা অনেকটা এরকম হয়। এরকম একটা বৃত্ত, অর্থাৎ যে বান্ডিল বা ফাইবারটা আছে, ফাইবারটা একলাম, এই ফাইবারের ভিতরে অসংখ্য ছোট ছোট মায়োফাইব্রিল থাকে। পুরোটা জুড়েই থাকে। সবটা দিলাম না, যেহেতু বইয়ে চিত্র আছে, জাস্ট বুঝানোর স্বার্থে। এইরকম এই যে ফাইবার গুলো দেখতেছ, এই ফাইবার গুলোর নাম হচ্ছে মায়োফাইব্রিল। এইগুলা হচ্ছে মায়োফাইব্রিল। এখন তোমরা একটা কথা জানার কথা, তবু আমি বলি, সেটা হচ্ছে প্লাজম অর্থ কি? প্লাজম, প্লাজম মানে কোষ রস। কোষের ভিতর যে রস সেটাই হচ্ছে কোষ রস। এখন পরিণত আদর্শ কোষের মধ্যে যে প্লাজমটা থাকে তাকে বলে সাইটোপ্লাজম। সাইট মানে পরিণত কোষ, আর প্লাজম মানে কোষ রস। অর্থাৎ পরিণত কোষের ভেতর যে রসালো অংশটুকু থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এখন আমরা প্রথমে পড়ছিলাম সার্কো মানে কি? সার্কো মানে হচ্ছে পেশি।
অর্থাৎ সেম ভাবে পরিণত কোষের মতো এই যে পেশি কোষের যে তরল অংশটুকু আছে, যে ম্যাট্রিক্সের মতো অংশটুকু আছে, তাকে বলা হয় সার্কোপ্লাজম। কোনটুকু? এই যে মায়োফাইব্রিলের ফাঁকে ফাঁকে যে ফাঁকা জায়গা, এইটা তরল পদার্থে অর্থাৎ কোষ রসে পূর্ণ থাকে। আর পেশি কোষের এই রসটাকে বলা হয় সার্কোপ্লাজম। আশা করি বুঝতে পারছো, সার্কো মানে পেশি আর প্লাজম মানে কোষ রস। এখন বায়োলজিতে তুমি যদি কোনো সময় এই দুইটা কথা পাও, ল্যামেলি ল্যামেলি অথবা ল্যামা, ল্যামেলি অথবা ল্যামা বায়োলজিতে ঝিল্লি নির্দেশ করে। কি? ঝিল্লি। এখন যা ঝিল্লি তাই কিন্তু কি আবরণ। যাই ঝিল্লি তাই আবরণ, আর যাই আবরণ তাই কিন্তু কি পর্দা। অর্থাৎ বায়োলজিক্যাল শব্দে ল্যামেলি বা লেমা মানে হচ্ছে ঝিল্লি, আবরণ বা পর্দা। এখন এই পেশি কোষের যে আবরণ, সেটার নাম কি হবে? হ্যাঁ, তুমি যেটা ভাবতেছো সেটা হচ্ছে সার্কোলেমা। সার্কো মানে হচ্ছে পেশি, আর লেমা মানে কি আবরণ। অর্থাৎ পেশি কোষের আবরণটা হচ্ছে সার্কোলেমা। এখন অনেকে এই চিত্রটা নাও বুঝতে পারো, তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে, এইখান থেকে সুন্দর বুঝবা আমি যা বলছি তাই। রেকর্ডিং হইতেছে? হ্যাঁ হইতেছে। তো আশা করি এটা বুঝতে পারছো। একটু মুছে দিই। আমরা জানি পেশি কিন্তু প্রোটিন দ্বারা গঠিত। জীবনের ভাষায় প্রোটিন, এই পেশিগুলা নরমালি প্রোটিন দ্বারা গঠিত। এখন এই যে পেশি কোষ অর্থাৎ মায়োফাইব্রিল, এই মায়োফাইব্রিল মূলত দুইটা প্রোটিন দ্বারা গঠিত। একটা হচ্ছে অ্যাক্টিন, আরেকটা হচ্ছে মায়োসিন। এখন এই দুইটা প্রোটিন অতি পরিচিত তোমাদের কাছে। মায়োসিন একটু সুন্দর করে লিখি, একটা অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। এই দুইটা প্রোটিন হচ্ছে সংকোচী প্রোটিন। এখন কেন এটাকে সংকোচী প্রোটিন বলা হইল? সংকোচী প্রোটিন মানে হইছে এটা সংকোচনও করতে পারে আবার প্রসারণও করতে পারে। আমাদের মাংসপেশিগুলোকে প্রতিনিয়তই কাজ করতে হয় আমরা আমাদের দেহের কি অঙ্গ সঞ্চালন করার জন্য। তো এই জন্য অবশ্যই এটাকে সংকোচনও করতে হবে আবার প্রসারিত হইতে হবে। এই জন্য এই দুইটা হচ্ছে সংকোচী প্রোটিন, অর্থাৎ পেশি কোষ মায়োফাইব্রিল দুইটা সংকোচী প্রোটিন দ্বারা গঠিত। এই অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনকে একত্রে সার্কোমিয়ার বলা হয়। সার্কোমিয়ার, তোমরা জানো সার্কো মানে পেশি আর মিয়ার মানে হচ্ছে ছোট অংশ। সার্কো মানে পেশি, মিয়ার মানে ছোট অংশ। যেহেতু এই দুইটা প্রোটিন দ্বারা আমাদের পেশি কোষটা গঠিত, তাই এই দুইটা মিলে যা হয় তাকে একত্রে সার্কোমিয়ার বলা হয়। আর এই সার্কোমিয়ারটাকেই বলা হয় পেশি কোষের কার্যকরী একক। পেশি কোষের কার্যকরী একক, অর্থাৎ
পেশি কোষ দুইটা অর্থাৎ মায়োফাইব্রিল দুইটা প্রোটিন দ্বারা গঠিত, অ্যাক্টিন এবং মায়োসিন দুইটা সংকোচী প্রোটিন। আর এই দুইটাকে একত্রে বলা হয় সার্কোমিয়ার। আর সার্কোমিয়ারটাই হচ্ছে পেশির অর্থাৎ পেশি কোষের কার্যকরী একক। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে আসো কার্যকরী একক, মোটামুটি সবগুলাই পড়ানো শেষ। আরেকটা তথ্য মনে রাখবা যে পেশি কোষের 75% হচ্ছে পান। এটা তো আর লেখার কিছু নাই, বইয়ের মধ্যে আছে, বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। তো তোমরা যদি একটু বইটা নাও তাহলে দেখবা যে পেশি টিস্যুর সাধারণ বৈশিষ্ট্য আমরা সবগুলাই পড়ছি, একটাও বাদ নাই। এরপরে পেশির সাধারণ ধর্ম, এই ধর্মগুলা নিজেরাই বুঝবা, নর্মাল কথাবার্তা। জাস্ট এখানে ইংরেজিটা একটু লক্ষ্য করো, যেমন উত্তেজিতা অর্থাৎ এক্সিটেবিলিটি, পেশি টান, টনিসিটি, এরকম আর কি, অবসাদ, ফ্যাটিক, এগুলো তো তোমরা বুঝোই। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল 6 নাম্বারটা, সেটা হচ্ছে নিঃসারণকাল। এখন নিঃসারণকাল কি? নিঃসারণকাল হচ্ছে কোন একটা পেশিকে একটা কাজের সংকেত দেওয়ার পরে যে ন্যূনতম সময়ের জন্য ওই পেশিটা অন্য কোনো কাজের সংকেত গ্রহণ করে না, সেই ন্যূনতম সময়কেই নিঃসারণকাল বলা হয়। এই নিঃসারণকালকে ইংরেজিতে রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয়। রিফ্র্যাক্টরি পিরিয়ড অর্থাৎ নিঃসারণকাল। নিঃসারণকাল এই সংজ্ঞাটা তোমাদের বইয়ে দেওয়া ছিল, তবে আমি একটু জিমিনি খাইটা আরেকটা সংজ্ঞা পাইছি, মানে একটা কাজ পাইছি, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ক্ষেত্রে নিঃসারণকাল কেমন, মানে অর্থাৎ কোনটা নিঃসারণকাল। হৃৎপিণ্ড যদি একবার সংকুচিত হয়, একটা কাজের সিগন্যাল দিলা, পরবর্তীতে কিন্তু সে প্রসারিত হবে। ওই প্রসারিত হওয়ার আগে তুমি যদি আবার তাকে সিগন্যাল দাও যে আবার সংকুচিত হও, সে কিন্তু ওই সিগন্যালটা কি গ্রহণ করবে না, বুঝছো? অর্থাৎ যে ন্যূনতম সময়ের জন্য ওই পেশি, যে কোনো পেশি দ্বিতীয় সংকেতটা গ্রহণ করে না, তাকে নিঃসারণকাল বা রিফ্র্যাক্টরি পিরিয়ড বলা হয়। এখন এই রিফ্র্যাক্টরি পিরিয়ড বা নিঃসারণকাল যে পেশির সবচেয়ে কম, সে তত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে। যেমন ধর আমাদের ঐচ্ছিক পেশি, অনেক কাজ করবা দেখবা তুমি আর হাত নাড়াইতেই পারতেছো না, অর্থাৎ নিঃসারণকাল অনেক কম। কিন্তু আমাদের হৃৎপিণ্ডের দিকে লক্ষ্য করো, এটা কিন্তু অনবরত আমরা ভ্রূণাবস্থা থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, কোনো বিশ্রাম কিন্তু নাই। সে তো বলতে পারে না যে আমি ক্লান্ত হয়ে গেছি, 5 মিনিটের জন্য হৃদস্পন্দন বন্ধ করি, তাহলে তো তুমি অক্কা পাবা। তো এই জন্য যে পেশির নিঃসারণকাল কম সে কি ক্লান্ত হয়ে পড়ে, আর যার নিঃসারণকাল বেশি সে ক্লান্ত হয় না। হৃৎপিণ্ডকে দেখছো সারা জীবন চলতে থাকে। তো এই কারণে হৃৎপিণ্ডের বা হৃৎপেশির রিফ্র্যাক্টরি পিরিয়ড সবচেয়ে বেশি, অর্থাৎ হৃৎপেশি সারা জীবনে চলে, কোনো সময় বিশ্রাম নেয় না। আশা করি বুঝতে পারছো নিঃসারণকাল কি। এটা আসে, সংজ্ঞা আসে, অন্যগুলো তোমরা বুঝবা, এই জন্য পড়াইলাম না। দেখো রেকর্ড হয়, হৃৎপেশির নিঃসারণকাল সবচেয়ে বেশি। তারপরে পেশির কাজ, এই পেশির কাজগুলা পড়ার ক্ষেত্রে তোমরা সবগুলাই বুঝবা, 2 নাম্বারটা বাদে। 2 নাম্বারটা একটু আমার বুঝাইতে হবে। এইখানে একটা নতুন শব্দের সাথে তোমরা পরিচিত হবা, সেটা হচ্ছে ভিসেরাল পেশি। ভিসেরাল পেশি, এই ভিসেরাল পেশি একটা কাজ আছে,
সেটা এইখানে বইয়ে লেখা নেই। সেটা হচ্ছে এটা দেহের অভ্যন্তরীণ দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে বা অঙ্গগুলোকে আবৃত করে রাখে। অর্থাৎ ভিসেরাল পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে আবৃত করে রাখে। আর এই ভিসেরাল পেশিটা একটা অনৈচ্ছিক পেশি। মনে রাখবা, আমাদের দেহের ভিতরের দিকে অর্থাৎ আমাদের বক্ষপিঞ্জর বলো বা পেট বলো, এগুলার ভিতরের দিকে বেশিরভাগই হচ্ছে অনৈচ্ছিক পেশি। আর নর্মাল যে আমরা কঙ্কাল পেশি বা বাহ্যিক যে পেশিগুলো, এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। আবার বইয়ে লেখা আছে যে ভিসেরাল পেশি সিলোমিক প্রাচীর গঠন করে। এখন সিলোম কি সেটা তো আর আমি এখানে পড়াবো না, কারণ তোমরা সবাই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়ছো, যেহেতু সেকেন্ড ইয়ারে উঠে পড়তেছো, এতদিনে পড়ার কথা। ওইখানে তোমরা সিলোম সম্পর্কে বিস্তারিত পড়ছো যে সিলোম কি, ব্রোনীয় মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত একটা গহ্বর। ওই গহ্বরের এই প্রাচীর এই ভিসেরাল পেশি গঠন করে। আশা করি বুঝতে পারছো। এরপরে বাকিগুলো তোমরা নিজেরাই পারো। এগুলো একটু অবস্থানো তো, তাই বই ফলো করা বেটার। নোট করতে গেলে সম্পূর্ণটাই নোট করতে হবে, অনেক সময় নষ্ট হবে। তো বইয়ে যা আছে তা পড়বা, পরবর্তীতে এমসিকিউ প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো পরেরগুলা নিজেরাই পারবা। পেশি টিস্যুর প্রকার ব্যাটটা একটু দেখো। অবস্থান অনুযায়ী স্কেলেটাল অর্থাৎ কঙ্কাল পেশি, অন্তঃযন্ত্রীয় মানে কি ভিতরের দিকের অন্তগুলার যে পেশি অর্থাৎ ভিসেরাল পেশি যেটা বললাম আর কি। হৃদপেশি অবস্থান অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। গঠন অনুযায়ী একটা হচ্ছে চিহ্নিত বা রৈখিক পেশি, আরেকটা হচ্ছে মসৃণ বা অরৈখিক পেশি। এগুলোর ব্যাখ্যা আমি এখন করতেছি না, জাস্ট নামটা বলতেছি, একটু পরে বিস্তারিত করব। কাজ অনুযায়ী ঐচ্ছিক পেশি অর্থাৎ ভলান্টারি মাসেল, আর অনৈচ্ছিক পেশি অর্থাৎ ইনভলান্টারি মাসেল। আর এখানে মনে রাখতে হবে যে চিহ্নিত বা রৈখিক পেশি হচ্ছে স্ট্রেটেড মাসেল। এখান থেকে আর কিছু নাই। এখন আমরা অমসৃণ পেশি বলব। অমসৃণ পেশি বললে অনেকে নাও বুঝতে পারো, এটাকে ঐচ্ছিক পেশি বললে বুঝতে পারবো। ঐচ্ছিক পেশি, এই ঐচ্ছিক পেশির অনেকগুলা অপর নাম আছে, সিনোনিম, সেটা হচ্ছে কি অমসৃণ পেশি। আমি কেন অমসৃণ সেটা বলতেছি। অমসৃণ পেশি, ঐচ্ছিক পেশি, অমসৃণ পেশি, কঙ্কাল পেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক, কঙ্কাল, অমসৃণ, রৈখিক পেশি। যেটা অমসৃণ সেটাই রৈখিক। ব্যাখ্যা দিতেছি। এখন এইটাকে মানে মাসেলগুলাকে কেন ঐচ্ছিক পেশি বলা হয়? ঐচ্ছিক মানে কি নিজের ইচ্ছায় যেটা কাজ করে। এই যেমন ধর আমার হাত উঠাইতে পারতেছে আমার ইচ্ছা, কিন্তু আমি চাইলেই তো আমার হৃৎপিণ্ড বন্ধ করতে পারবো না। যদিও পারবো সেটা আত্মহত্যা, তবে আমার মানে মস্তিষ্কের মাধ্যমে তো বন্ধ করতে পারতেছি না। তার মানে কি এটা আমার ইচ্ছাধীন আর এটা আমার অনিচ্ছাধীন অর্থাৎ অনৈচ্ছিক। আর অমসৃণ কেন? এইখানে দোরাকাটা দাগ থাকে, এই জন্য অমসৃণ। কেন থাকে সেটা একটু পরে করব। আর যেটা অমসৃণ সেটাই রৈখিক, কারণ ওই দাগগুলা রৈখিক দাগ। এই জন্য যা অমসৃণ তাই রৈখিক, তাই ঐচ্ছিক পেশি। এখন এটাকে কঙ্কাল পেশি কেন বলা হয়? দেখো নর্মালি আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো আছে সেগুলা টেন্ডনের মাধ্যমে আমাদের অন্তঃকঙ্কালের সাথে যুক্ত থাকে। যেমন ধরো আমি যদি আমার ফোর আর্মসের পেশিগুলো দেখাই,
এইখানে এই জয়েন্টে আইসা আমার পেশিগুলো এই যে কি রেডিয়াস এবং আলনার সাথে টেন্ডনের মাধ্যমে যুক্ত আছে। আর এই পেশি কি ইচ্ছা মতো আমরা কাজ করতে পারতেছি, মানে নাড়াইতে পারতেছি। অর্থাৎ নর্মালি যে পেশি ঐচ্ছিক পেশিগুলো আছে সেগুলা কঙ্কাল তন্ত্রের সাথে, মানে অন্তকঙ্কাল তন্ত্রের সাথে টেন্ডনের মাধ্যমে যুক্ত থাকে। আর এই জন্যই এই ঐচ্ছিক পেশির অপর নাম হচ্ছে কঙ্কাল পেশি। আশা করি বুঝতে পারছো। এখন ঐচ্ছিক পেশি চিত্রটা আমরা একটু দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঐচ্ছিক পেশির চিত্র, তো ঐচ্ছিক পেশির চিত্রটা পড়ায় ফেলছিলাম, তবে পরে দেখি যে রেকর্ডিং হয় নাই, তো আমরা আবার একটু করি, মানে তোমরা তো আর করবো না, আমি আবার একটু পড়াই আর কি। তো দেখো, তোমরা তো বান্ডেল চিনো, বান্ডেল মানে কি আটি। ধরো এইগুলো হচ্ছে কি পাটশোলা, অনেকগুলা পাটশোলা একসাথে নিলাম, তারপর কোনো একটা কিছু দিয়া বেঁধে দিলাম বা আবৃত করে দিলাম, তার মানে আমরা একটা কি পাইলাম, বান্ডেল। সেম ভাবে এই ঐচ্ছিক পেশির যে মায়োফাইব্রিন গুলো আছে সেগুলাও এই বান্ডেল আকারে থাকে, বান্ডেল বা গুচ্ছ আকারে থাকে। তো সেই বান্ডেলটাই আমরা যদি একটু দেখি, এই বান্ডেলটা আমরা একটু মানে পাশ থেকে দেখলাম, আমরা এখন এটা ধরো বান্ডেলটা কাইটা সামনে থেকে দেখ, তো ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে। এরকম একটা বান্ডেল, বান্ডেল ভিতরে অনেকগুলো কি অংশ থাকে, অনেকগুলো মায়োফাইব্রিন থাকে, অনেকগুলো থাকে। আমি বেশি ছোট করে বলছি, একটু বড় করার দরকার ছিল। দেখো অনেকগুলো ফাইবার একত্রে একটা পর্দার মাধ্যমে আবৃত হয়ে একটা বান্ডেল গঠন করে, ছোট বান্ডেল। এই যে ছোট ছোট ফাইবার গুলো একত্রিত হয়েছে, এইগুলোর মধ্যেও আরো ছোট ছোট কিছু অংশ থাকে, এগুলো আঁকা মার্কার দিয়ে সম্ভব না, তোমরা বইয়ের চিত্রটা একটু ফলো করতে পারো, জাস্ট বললাম আর কি, দেখানো হইল না। তো এরকম এই ছোট ছোট যে ফাইবার গুলো, এগুলোর মধ্যেও আরো ছোট ছোট ফাইবার থাকে। আর এই ফাইবার গুলা অর্থাৎ মায়োফাইব্রিন গুলা একত্রিত হয়ে একটা বান্ডেল গঠন করে, এটা হচ্ছে বান্ডেল। কি বান্ডেল? এখন যা বান্ডেল তাই কিন্তু কি আটি, যা বান্ডেল তাই কিন্তু কি আটি, আর যা আটি তাই হচ্ছে গুচ্ছ। অনেকে অনেক নামে ডাকে, আমি সবগুলাই পড়াই দিলাম আর কি। এই বান্ডেল, আটি বা গুচ্ছকে বলা হয় ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাস বায়োলজিক্যাল কোনো শব্দের শেষে যদি আস উচ্চারিত হয়, তার মানে সেটা এক বচন নির্দেশ করে, অর্থাৎ ফ্যাসিকুলাস আস উচ্চারিত হয়েছে, এটা এক বচন। আর আমি যদি বলতাম ফ্যাসিকুলি, তখন সেটা হইতো বহু বচন। তো এই বান্ডেল আটি বা গুচ্ছকে বলা হয় ফ্যাসিকুলাস। আর এই বান্ডেলের ভিতরে যে ফাইবারগুলো থাকে, যে তন্তুগুলো থাকে, সেগুলোর যে আবরণী তাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। এন্ডো কেন? এন্ডো শব্দের অর্থ ভিতরে, অর্থাৎ আটির ভিতরে যে ফাইবারগুলো থাকে তার আবরণীর নাম এন্ডোমাইসিয়াম। বান্ডেল পড়লাম, এন্ডোমাইসিয়াম পড়লাম। এখান থেকে দেখো, এটা তো বললাম ভিতরের যে ফাইবারগুলো তার আবরণী। এখন এই যে সবগুলা ফাইবারকে যে আবরণ করে রাখছে তাকে আমরা কি বলবো? তো দেখো,
এই যে আবরণ মানে পর্দাটা, সেটা কিন্তু এই ফাইবারগুলোকে আষ্টে পৃষ্ঠে আবৃত করে রাখছে। আর আমরা গত ক্লাসে পড়ছিলাম আষ্টে পৃষ্ঠে আবৃত করে রাখা মানেই পেরি। তো এই জন্য এই যে আবরণীটা আছে, এই বাইরের আবরণীটা, এই আবরণীটার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম, পেরি মানে হচ্ছে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা। তো একটা আটি হইতে বা বান্ডিল হইতে কি কি লাগে? ফাইবার লাগে আর পর্দা লাগে। আর এই আটিটাকে বলা হয় ফেসিকুলাস, একটা আটি। আর আর এই ফাইবারগুলোর আবরণকে বলা হয় এন্ডোমাইসিয়াম, আর এই আটিটার আবরণকে বলা হয় পেরিমাইসিয়াম। এখন মুছে দিই। পেরিমাইসিয়াম এইগুলা মুছলাম না, এইখানে আঁকা যাবে। তো দেখো এইরকম অনেকগুলা আটি একত্রিত হয়ে আবার বড় একটা আটি গঠন করে। কিরকম? এইরকম দেখো, এটা একটা আটি, এটা একটা আটি, এইটা একটা আটি, আর কি এটার মতো সেম এখানেও গোল গোল কোষ আছে, অনেকগুলা কোষ আছে, আঁকলাম না। এটাও সেম সেম, এটাও সেম। অর্থাৎ এরকম অনেকগুলা আটি, অনেকগুলা ফ্যাসিকুলাস একত্রিত হয়ে বড় আটি গঠন করে, অর্থাৎ ফ্যাসিকুলি গঠন করে। আবার এই যে বড় আটিটা, আটি আটি তৈরি করতে কি কি লাগে? বান্ডেল লাগে আর আবরণী বা পর্দা লাগে। এই যে আটিটা, এইটাও একটা আবরণী বা পর্দা দ্বারা আবৃত থাকে। এখন একটা গোলাকার থাকে, তবে আমি আঁকতে পারি না ঠিক মতো। যাই হোক, এই যে পর্দাটা, এটি কি সবার বাইরের দিকে না? এই জন্য এইটাকে বলা হয় এপিমাইসিয়াম। এপি মানে বাইরে। আর এই এপিমাইসিয়ামের ভিতর যে অংশটুকু থাকে তাকে আমরা মাংস বলি। কি? পেশি বা মাংস। অর্থাৎ অনেকগুলো ফাইবার মিলে গঠিত হয় ফেসিকুলি, অনেকগুলো ফেসিকুলি মিলে গঠিত হয় মাংস। আর মাংসকে আবৃত করে রাখে এপিমাইসিয়াম। রেকর্ডিং হয়? হ্যাঁ, হইতেছে। এপিমাইসিয়াম। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন দেখতে পারে যে আমাদের মাংসপেশিগুলোর মধ্যে দিয়া তো রক্তনালী যায়, কোথা দিয়া যায়? তো একটু লক্ষ্য করো, এই যে ভেসিকুলাসগুলা যে আটির মাধ্যমে আটিবদ্ধ হয়েছে, এইখানে এই মাঝে মাঝে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই আমাদের রক্তনালীগুলো যায়। তো বুঝতে পারছো রক্তনালীগুলা কোথা দেওয়া যায়? পুরো জিনিসটা আবার বলি, অনেকগুলা ভেসিকুলাস মিলে গঠিত হয় ফেসিকুলি, আর এই ফেসিকুলি বান্ডেলটাকে আবৃত করে রাখে এপিমাইসিয়াম। আর এপিমাইসিয়াম যা আবৃত করে রাখে তাকে আমরা মাংস বা পেশি বলি। তো এটাই ছিল ঐচ্ছিক পেশির গঠন। এখন আমরা একটা কথা পড়ছিলাম, বুঝে দিলাম যে ঐচ্ছিক পেশিকে কেন রৈখিক পেশি বলা হয়, এটা আমরা এখন দেখব। মায়োফাইব্রিন গুলো আছে, এই মায়োফাইব্রিন গুলোর মধ্যে কতগুলো অনুপ্রস্থ দাগ দেখা যায়। এই জন্য এই ঐচ্ছিক পেশিকে রৈখিক পেশি বলা হয়। এখন এই দাগ আবার দুই প্রকার, দাগ বা ব্যান্ড বলা হয়। দেখো, এই দাগটা স্বচ্ছ হইতে পারে, আবার অস্বচ্ছ হইতে পারে। স্বচ্ছ দাগগুলোকে বলা হয় আইসোট্রপিক, আইসোট্রপিক। এখন আইসোট্রপিক মানে কি? তোমাদের বইয়ে শুধুমাত্র এই শব্দটাই উল্লেখ করা আছে, ওইরকম ভালোভাবে ব্যাখ্যা করা নেই। তো আমি গুগলের জিমিনি থেকে একটু ব্যাখ্যা দেখলাম। তো এই আইসোট্রপিক
কথাটার বাংলা অর্থ হচ্ছে সমদৈশিকতা। মানে এটা আবার কি একটা কঠিন শব্দ, ব্যাপার না, সহজ আছে। সমদৈশিকতা মানে হচ্ছে যে কোনো দিক থেকে দেখলে একই রকম দেখা যাবে, এটাই হচ্ছে সমদৈশিকতা। এই অর্থটা বায়োলজিক্যাল অর্থ না, মানে নর্মাল আইসোট্রপিক কথার অর্থ আর কি। আইসো মানে সমান, যে কোনো শব্দের ক্ষেত্রে আইসো মানে সমান, আর আইসোট্রপিক মানে হচ্ছে সমদৈশিকতা। মানে সমদৈশিকতা অর্থাৎ যে কোনো দিক থেকে দেখলে একই রকম দেখা যাবে। আর বায়োলজিতে কোনো শব্দের আগে এ বা এন যদি বসে, তার মানে সেটা বিপরীত বোঝায়। অর্থাৎ যেটা সমদৈশিকতা সেটার বিপরীত হবে কি, অ্যানআইসোট্রপিক, অর্থাৎ অসমদৈশিকতা। এইটাকে যে কোনো দিক থেকে দেখলে একরকম দেখা যাবে না। এটা যদি আমি চিত্রের মাধ্যমে বোঝাই, দেখো তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে, এই এরকম অনেকটা, এটা মায়োফাইব্রিলের চিত্র দেওয়া আছে। এই মায়োফাইব্রিলে আইসোট্রপিক ব্যান্ড থাকে, আবার অ্যানআইসোট্রপিক ব্যান্ডও থাকে। এখন এটাকে ব্যান্ড কেন বলা হয়, একত্র থাকে তো এই জন্য ব্যান্ড বলা হয়। দেখো এরকম থাকে, তো কিছু অংশ থাকে সাদা আর কিছু অংশ থাকে এরকম দাগ দেওয়া একটার পর একটা। এই একটার পর একটা যে থাকে এইটাকে বলা হয় একান্তর ভাবে থাকে। একান্তর ভাবে থাকা যে কথা, আর একটার পর একটা থাকা একই কথা। তো দেখো এখানে তোমরাই বলো এখানে এ ব্যান্ড কোনটা, অর্থাৎ আইসোট্রপিক ব্যান্ড কোনটা, অ্যানআইসোট্রপিক ব্যান্ড কোনটা। তো দেখো এই যে সাদা অংশ আছে, এটাকে আমরা সাদা অংশ তো না আর কি, হোয়াইট বোর্ডে সাদা দেখা গেছে, অর্থাৎ এক রকমের যে কোষ দ্বারা গঠিত এই অংশটা যে কোনো দিক থেকে দেখলে কিন্তু সেম দেখা যাবে। কিন্তু তুমি যদি এই যে দোরা কাটা অংশটা আছে এই অংশটাকে সরাসরি দেখতেছো লম্বা লম্বি, কিন্তু আমি যদি বোর্ডটা ঘুরায় দিই তখন কি হয়ে যাবে, এগুলো লম্ব রেখা থেকে অনুপ্রস্থ রেখায় পরিণত হবে। অর্থাৎ সব দিক থেকে দেখলেও এগুলা কিন্তু সেম থাকতেছে না, কিন্তু এই সাদাগুলা সেম থাকতেছে। তার মানে এইটা হচ্ছে কি আই ব্যান্ড, অর্থাৎ আইসোট্রপিক ব্যান্ড। আর এই যে রেখা রৈখিক অংশ সংবলিত বা দাগ দেওয়া যে অংশটা সেটা হচ্ছে এ ব্যান্ড। এ মানে এতে বোঝায় অ্যানআইসোট্রপিক, আর আইতে হচ্ছে আইসোট্রপিক। আর এই দাগগুলোর কারণে ঐচ্ছিক পেশিকে রৈখিক পেশি বা অমসৃণ পেশি বলা হয়। তো আশা করি বুঝতে পারছো। এখান থেকে আর কিছুই নাই, জাস্ট কিছু ধর্ম আছে, যেমন ধরো সংকোচন প্রসারণ ক্ষমতা খুবই দ্রুত। আমার হাতের পেশিগুলো ঐচ্ছিক পেশি, অনেক দ্রুত সংকোচন প্রসারণ করতে পারতেছি, দেখো হয়তো বা ক্যামেরাতেও দেখা যেতেছে না এরকম। আবার শক্তিশালী সংকোচন স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি, স্বতঃস্ফূর্ত শব্দের অর্থ তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছ। তো স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে আমি কি ফ্রি ভাবে আমি হাতটা নাড়াইতে পারতেছি, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। কিন্তু এটা কিন্তু মোটেও ছন্দবদ্ধ না। ছন্দবদ্ধ মানে কি, একই রকম ভাবে নাড়ানো। আমি কিন্তু সবসময় এরকম করতেছি না, তোমাকে চর মারার মতো করতেছি না। আমি মাঝে মাঝে নাড়াইতেছি, বা মানে ছন্দবদ্ধ না আর কি ব্যাপারটা। আশা করি বুঝতে পারছো। তো এটা ঐচ্ছিক পেশি, ছন্দবদ্ধ না। হ্যাঁ এটা লেখা আছে, নিজের পেজ বাজাই হচ্ছিলাম। আর দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা একটু আগে পড়ছি যে নিঃসারণকাল ছোট, যার সে তত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। তো ঐচ্ছিক পেশিগুলার
এই নিঃসরণকালটা বা রিফ্র্যাক্টরি পিরিয়ডটা ছোট থাকে। অর্থাৎ আমরা এটা দিয়ে বেশিক্ষণ একটানা কাজ করলে সেটা ক্লান্ত হয়ে পড়বে, অর্থাৎ একটা সিগন্যাল দেওয়ার পর আরেকটা সিগন্যাল গ্রহণ করবে না। আমরা আগে পড়ছিলাম যে হৃৎপিণ্ডির রিফ্র্যাক্টরি পিরিয়ড সবচেয়ে বেশি, আর হৃৎপিণ্ডির বিপরীতে হইল ঐচ্ছিক পেশি। ধর্মগুলা বুঝবা, এই কঙ্কাল পেশির কাজ 656টি কঙ্কাল পেশি থাকে, অনেক। তো কাজের মধ্যে সবগুলা বুঝবা, জাস্ট একটু 3 নাম্বারটা মার্কে রাখো, সেটা হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করে। যেহেতু আমাদের অঙ্গের মানে শরীরের বেশিরভাগই বাইরের দিকের পেশিগুলা ঐচ্ছিক পেশি, তাই আমাদের এই পেশিগুলা দেহের তাপ নিয়ন্ত্রণ করে, এগুলো বুঝবা। এরপরে আসো কিছু গুরুত্বপূর্ণ প্রকারভেদ রেকর্ড হইতেছে। প্রকারভেদ, এখন এই প্রকারভেদ গুলা শুরু করার আগে একটি ইংরেজি শব্দের সাথে পরিচিত হও, সেটা হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স মানে হচ্ছে বক্র করা। এখন বক্র করা যা আর বাঁকানো তো সেম কথায়, অর্থাৎ ফ্লেক্স মানে বক্র করা, আর যে পেশি বাঁকায় তাকে বলা হয় ফ্লেক্স অর পেশি। কি? ফ্লেক্সর। তো এখন ফ্লেক্সরটা কি? বাঁকায়। তো ফ্লেক্সর পেশি হচ্ছে বাইসেপস। এখন তোমরা বাইসেপস তো অবশ্যই চিনো, এই যে আমাদের হাতের যে এইখানে যে মাসেলটা, এইটা হচ্ছে বাইসেপস। এটা আমাদের দেখো, আমার যদি হাতটা বাঁকাইতে হয় তাহলে আমাকে অবশ্যই এই যে বাইসেপস মাসেলটা আছে, এই বাইসেপস মাসেলটাকে ব্যবহার করতে হইতেছে। তুমি চাইলে ইচ্ছা করে দেখতে পারো, যখন তুমি হাতটা বাঁকাবা তখন আমাদের এই মাসেলটা কি হবে? শক্ত হবে। অর্থাৎ আমাদের হাত বাঁকাইতে গেলে বাইসেপস পেশির ইউজ করতে হয়। এই জন্য বাইসেপস একটা ফ্লেক্সর পেশি, অর্থাৎ বাঁকানোর কাজে, অঙ্গ বাঁকানোর কাজে ব্যবহৃত হয়। তো ফ্লেক্সর বললাম। এরপরে আরেকটা অর্থ তোমরা আগে থেকে জানো, সেটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে কি? প্রসারিত করা। আর যে পেশি প্রসারিত করে তাকে বলা হয় এক্সটেনসর। এক্সটেনসর। অর্থাৎ এক্সটেন্ড মানে হচ্ছে প্রসারিত করা, আর যে পেশি প্রসারিত করে তাকে বলা হয় এক্সটেনসর। আমি যখন হাতটা ধরো এখানে দেখাই, হাতটা যখন সংকুচিত করলাম তখন আমার বাইসেপস পেশিটা কাজে লাগছিল, আর যখন আমি হাতটা প্রসারিত করব তখন আমার কোন পেশি কাজে লাগবে? এই যে নিচের যে পেশিটা আছে এখানে, এই পেশিটা প্রসারিত করলাম, এই পেশিটা কাজ করবে। ফিল করে দেখতে পারবা যে শক্ত হয়ে যায়। এই যে সোজা করলাম অর্থাৎ প্রসারিত করলাম, তখন কাজ করলো কি? ট্রাইসেপস। এই পিছনের পেশিটাকে বলা হয় ট্রাইসেপস পেশি, আর এই পেশিটাকে বাইসেপস পেশি। অর্থাৎ এইখানে ফ্লেক্সর বাঁকাইলাম, তখন এই পেশিটা নমনীয় হয়ে গেল। আর যখন আমি প্রসারিত করব তখন কি? এই পেশিটা নমনীয় হবে, আর এক্সটেনসর পেশিটা শক্ত হবে, অর্থাৎ কাজ করবে। আমরা বুঝতে পারলাম এক্সটেনসর পেশি হচ্ছে ট্রাইসেপস। তো বাইসেপস ছিল আমাদের ফ্লেক্সর পেশি, আর এক্সটেনসর পেশি হচ্ছে ট্রাইসেপস। অর্থাৎ এটা আমাদের হাতকে বা যে কোনো অঙ্গকে প্রসারিত করতে কাজে লাগে। এখন ট্রাইসেপস কিন্তু একটা উদাহরণ। এইরকম ট্রাইসেপসের মতো অনেকগুলা পেশি আছে যেগুলো আমাদের বিভিন্ন অঙ্গকে প্রসারিত করে। তো ফ্লেক্সর এবং এক্সটেনসর করলাম। এরপর আসো অ্যাবডাক্টর পেশি। সো হোয়াট ইজ অ্যাবডাক্টর? তো অ্যাবডাক্টর করার আগে দেখো, আমাদের নর্মালি অক্ষ বলতে লম্ব অক্ষকে বোঝায়। আমি যদি বলি লম্ব অক্ষ কোনটা, অর্থাৎ আমার দেহের একেবারে সোজাসুজি, সেটা হচ্ছে লম্ব অক্ষ। আর যে পেশি এই লম্ব অক্ষ থেকে আমাদের বাহুগুলাকে দূরে সরা,
তাকে বলা হয় অ্যাবডাক্টর। কি? অ্যাবডাক্টর পেশি। অ্যাবডাক্টর পেশির একটা উদাহরণ হচ্ছে ডেল্টয়েড পেশি। এখন তোমরা অনেকে ডেল্টয়েড পেশি কোনটা সেটা চিনো না আর কি। ডেল্টয়েড পেশি হচ্ছে এইটা, অর্থাৎ এটা ছিল বাইসেপস, নিচেরটা ট্রাইসেপস, আর আমাদের হিউমেরাসের একেবারে মস্তক অংশে যে পেশিটা থাকে সেটা হচ্ছে ডেল্টয়েড পেশি। আর এই ডেল্টয়েড পেশিটা একটা অ্যাবডাক্টর পেশি, কারণ এইটা আমাদের হাতকে, দেখো দেহের যে লম্ব অক্ষ আছে এই লম্ব অক্ষ থেকে দূরে সরাইতে কাজে লাগে। যখন আমরা এই হাতটাকে দূরে সরাইলাম তখন এই পেশিটা আমাদের একেবারে শক্ত হয়ে গেছে, তার মানে কি এটা কাজ করতেছে। আর যেহেতু এটা দূরে সরাইতে কাজে লাগে লম্ব অক্ষ থেকে, তাই এটা একটা অ্যাবডাক্টর পেশি। আর এই পেশিটার নাম ডেল্টয়েড পেশি। তো আশা করি ডেল্টয়েড পেশি বুঝছ, সরি অ্যাবডাক্টর পেশি বুঝছ। এখন অ্যাবডাক্টরের পরে আসে অ্যাডাক্টর। অ্যাডাক্টর পেশি। এখন অ্যাডাক্টর পেশি কি? অ্যাবডাক্টর কি করছিল? আমাদের দেহের লম্ব অক্ষ থেকে বাহুটাকে দূরে নিছিল। এখন এই দূরের যে বাহুটা সেটাকে তো আবার আনতে হবে দেহের লম্ব অক্ষের কাছে। এই কাজটাই করে অ্যাডাক্টর পেশি, অর্থাৎ যেসব পেশি আমাদের দেহের লম্ব অক্ষ থেকে দূরে যে অঙ্গগুলো আছে সেগুলাকে লম্ব অক্ষের কাছে আনতে সাহায্য করে, তাকেই বলে অ্যাডাক্টর পেশি। এই অ্যাডাক্টর পেশির একটা উদাহরণ হচ্ছে ল্যাটিসিমাস ডার্সি। কি? ল্যাটিসিমাস ডোরসি। এখন অনেকেই ল্যাটিসিমাস ডোরসি চিনো না, তোমাদের বইয়ের মধ্যে চিত্র দেওয়া নাই, তো গুগল থেকে দেখতে পারো, অথবা আমি দেখাই দিতেছি। দেখো আমরা যখন আমাদের পিঠের মানে পার্শ্বের সাইডের এইখানে যে একটা পেশি সেটাই হচ্ছে ল্যাটিসিমাস ডোরসি। দেখো আমাদের হাতটা যখন দেহের লম্ব অক্ষ থেকে দূরে ছিল তখন কাজ করছে এই পেশিটা, ডেল্টয়েড পেশি। আর যখন আমরা এই হাতটাকে দেহের কাছে আনতে চেষ্টা করব তখন দেখো এই পেশিটা শক্ত হয়ে গেছে, মানে এই পেশিটা কাজ করতেছে। আর এই যে পেশিটা এই হাতটাকে দেহের লম্ব অক্ষের কাছে আনতে সাহায্য করলো সেটাই হচ্ছে অ্যাডাক্টর পেশি। আর এই অ্যাডাক্টর পেশিটার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডোরসি। বুঝতে পারছো? দেখো অ্যাডাক্টর পেশিও শেষ, এখন এক ধরনের পেশি পড়ব, সেটা হচ্ছে ডিপ্রেসর। ডিপ্রেসর পেশি আবার ডিপ্রেশন এগুলা মানে কি? একটু লো ফিল করা, নিচে নিচে নামা, মানে স্বাভাবিক জীবনযাপন থেকে আরো নিম্নে গমন করা। অর্থাৎ ডিপ্রেশন কথাটা বা ডিপ্রেসর কথাটা নিচের দিকে নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর এই ডিপ্রেসর পেশিটা আমাদের দেহের কোন অঙ্গকে নিচের দিকে নেয়। আর এটার একটা উদাহরণ হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলি। এখন ম্যান্ডিবুলি কথাটা তোমাদের একটা খুবই পরিচিত শব্দের সাথে মিলতেছে, আমি প্রথম লেকচারে পড়াইছিলাম, সেটা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল কি? আমাদের যে নিচের চোয়ালটা আছে সেটাকেই বলা হয় ম্যান্ডিবল। আর যে পেশিটা আমাদের নিচের চোয়ালকে আরো নিচে নিতে সাহায্য করে এরকম ভাবে, তো এটাকে বলা হয় ডিপ্রেসর ম্যান্ডিবুলি। আর যেহেতু এই ডিপ্রেসর ম্যান্ডিবুলিটা আমাদের দেহের একটা অঙ্গকে
নিচে নিতে সাহায্য করছে, তাই এই ডিপ্রেসর ম্যান্ডিবুলি একটা ডিপ্রেসর পেশি। তো আশা করি বুঝতে পারছো। তো এখন তো নিচে তো নিলাম, উপরে উঠাইতে হবে না। এই উপরে উঠানোর কাজটাই করে লিভেটর পেশি। অর্থাৎ যে পেশি আমাদের দেহের কোন অঙ্গকে উপরে উঠাইতে সাহায্য করে তাকে বলা হয় লিভেটর পেশি। এই লিভেটর পেশির একটা উদাহরণ হলো ম্যাসেটর পেশি। ম্যাসেটর পেশি। আগের যে ডিপ্রেসর ম্যান্ডিবুলাটা ছিল সেটা আমাদের চাপার মধ্যে ছিল, আর এই ম্যাসেটর পেশিটাও আমাদের এই চাপা অর্থাৎ চোয়ালের মধ্যে থাকে। এটা আমাদের চোয়ালটাকে উপরে উঠাইতে মানে মুখটা বন্ধ করতে সাহায্য করে। তো যেহেতু এটা আমাদের চোয়ালকে উপরে উঠায় অর্থাৎ উপরের দেহের কোনো একটা অঙ্গকে উপরে উঠাইতেছে, তাই এইটাকে বলা হয় লিভেটর পেশি। তো এরপরে লিভেটর গেল, এরপর এটা তোমরা নাম শুনলেই পারবা, সেটা হচ্ছে কি রোটেটর পেশি। এখন রোটেট মানে কি ঘূর্ণন, আর যে পেশি কোনো অঙ্গকে ঘুরতে সাহায্য করে তাকে বলা হয় রোটেটর পেশি। তো এরকমই একটা পেশি হলো পাইরিফর্মিস। কি পাইরিফর্মিস পেশি? এই পাইরিফর্মিস পেশিটা আমাদের কোমরে থাকে। এই কোমরে থেকে যে ফিমার আছে, ফিমার তো চিনোই, আমাদের ঠ্যাঙ্গের যে অস্থিটা আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি ফিমার, সেই ফিমারটাকে ঘুরাইতে সাহায্য করে। আমরা তো পা বিভিন্ন দিকে ঘুরাইতে পারি, ওই ঘূর্ণনে সাহায্য করে পাইরিফর্মিস। আর যেসব পেশি দেহের যে কোনো অঙ্গকে ঘুরাইতে সাহায্য করে সেগুলোকে বলা হয় রোটেটর পেশি। অর্থাৎ পাইরিফর্মিস একটা রোটেটর পেশি। তো এর মাধ্যমে আমরা যে কঙ্কাল পেশির প্রকারভেদ সেগুলো শেষ করলাম, আর কঙ্কাল পেশিরও মোটামুটি শেষ। তাই এরপরে আসো আমরা অনৈচ্ছিক পেশি করব। রেকর্ডিং হইতেছে, 3বার রেকর্ডিং বন্ধ হয়ে গেছে, এগুলো পড়ায় ফেলছি, রেকর্ডিং হয় নাই। তো দেখো, যদি তুমি কঙ্কাল পেশি অর্থাৎ ঐচ্ছিক পেশিটা বুঝতে পেরে থাকো, অনৈচ্ছিক পেশিটা তোমার জন্য খুবই সহজ। তো সেম ভাবে এইটার অনেকগুলো নাম আছে, যেমন ধরো এটা অনৈচ্ছিক। অনৈচ্ছিক বললে আর কি আমরা সব বৈশিষ্ট্যগুলো সহজে বুঝতে পারি। অনৈচ্ছিক বা কি বল অরৈখিক। আর যার অরৈখিক অর্থাৎ যার মধ্যে রেখা টেকা নাই সেটা কি মসৃণ। আর একটা নাম আছে সেটা হচ্ছে ভিসেরাল পেশি। এখন একটু ব্যাখ্যা করি। তো অনৈচ্ছিক কেন নাম হইল? এইগুলো আমাদের ইচ্ছাধীন না, অর্থাৎ আমাদের নির্দেশ মানে না। যেমন ধরো হৃৎপিণ্ডের পেশি বা যকৃতের পেশি, এগুলো আমরা চাইলেও নিজেদের ইচ্ছাতে নাড়াচাড়া করতে পারি না, এই জন্য এগুলো অনৈচ্ছিক পেশি। আর এইগুলোতে ওই যে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশির মতো কোনো দাগ নাই। ওইখানে তো রৈখিক দাগ ছিল কয়েকটা, আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক, বাট এখানে কোনো দাগ নাই, এই জন্য এগুলা অরৈখিক, কোনো রেখা নাই। আর যা অরৈখিক তাই মসৃণ, যেখানে কোনো দাগ নাই সেটাই তো মসৃণ। তো মসৃণ গেল। আর ভিসেরাল পেশি কেন? কারণ এই যে অনৈচ্ছিক পেশিগুলা, এগুলা আমাদের দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গকে আবৃত করে রাখে। আমরা ভিসেরাল পেশি যখন পড়ছিলাম তখন আমরা এটা জানতে পারছিলাম। এই জন্য এই ভিসেরাল পেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি, যেহেতু আমাদের ইচ্ছাধীন না।
অর্থাৎ যাহাই অনৈচ্ছিক পেশি, তাই ভিসারাল পেশি, তাই অরৈখিক পেশি, তাই মসৃণ পেশি। এগুলো জাস্ট এক একটা নাম। এখন আমরা একটু গঠনটা দেখি। তো গঠনের ক্ষেত্রে প্রথমেই তোমরা একটা শব্দের সম্মুখীন হবা, সেটা হচ্ছে মাকু আকৃতি। মাকু কি? হোয়াট ইজ মাকু? মাকু লিখি, ভালো করে লিখি। মাকু আমাদের যে এই বইগুলো লেখা হয়েছে জীববিজ্ঞান, এগুলা কিন্তু অনেক আগে থেকে প্রচলিত। জাস্ট প্রচলিত মানে প্রতি বছর আপডেট করা হয় কিছু পরিমাণ। আমার মনে হয়, আমার জানা মতে +- 5% প্রতি বছর পরিবর্তন করার অধিকার আছে পাঠ্যপুস্তক পাবলিকেশনদের। তো ওই সময় যখন বইগুলো লেখা হয়েছে 1900 কত সালে, 80-90 এরকম, তো ওই সময় তাঁত তাঁত শিল্প অনেক বিখ্যাত ছিল, অনেক প্রচলন ছিল তাঁতের। তো তখন মানুষজন তাঁত শিল্পের যে যন্ত্রপাতিগুলো আছে বা তাঁত শিল্প সম্বন্ধীয় সবকিছুই মোটামুটি জানত। তো এরকম তাঁত শিল্পের একটা যন্ত্রের নাম হয়েছে মাকু। তো মাকুটা এরকম ছিল অনেকটা, অর্থাৎ মাঝখানে উঁচা আর দুই সাইড দিয়া একটু সরু। তো এটা ছিল মাকু। এখন আমাদের প্রজন্মের যে আমরা যারা আছি, তারা কিন্তু মাকু বললে চিনি না। তো মাকুটা ওই সময় যেহেতু প্রচলন ছিল খুবই, সবাই চিনত, সমসাময়িক ছিল, এই জন্য বইয়ে এই মাকু আকৃতি কথাটা খুবই ব্যবহৃত। তবে সেটাই শব্দটা কিন্তু ওই সময়কার। এখন এখন যদি কেউ বই লিখতো, তখন এখন হয়তো বা মাকু শব্দটা ব্যবহার করতো না, কারণ এটা এখন তাঁত শিল্প প্রায় বিলুপ্তির পথে। আর এই মাকু শব্দটা তোমরা প্রথম শুনছিলা ক্লাস 8-এ থাকতে, যখন তোমরা কোষ বিভাজন করতে গেছিলা, যে মাকু আকৃতির স্পিন্ড যন্ত্র গঠন করে। তো সেই স্পিন্ড যন্ত্র কিন্তু এরকম ছিল অনেকটা, যে দুই সাইড দিয়া মোটা আর দুই সাইড দিয়ে চিকন আর মাঝখানে মোটা। আর এই যে আকৃতিটা, সেটা হচ্ছে মাকু আকৃতি। আর অনৈচ্ছিক পেশির যে কোষগুলো আছে, সেগুলোর প্রত্যেকটাই মাকু আকৃতি। এটা একটু মাথায় রাখি, মাকু এটা আকৃতি। আর এই মাকু আকৃতির অনৈচ্ছিক পেশির কোষে এই মাঝখানের কেন্দ্রে একটা মাত্র নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশিতে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, তবে অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশিতে কেবলমাত্র একটা নিউক্লিয়াস থাকে। এটা আমরা একটু পরে ছকের মধ্যে পড়বো, আগে থেকে একটু জানা রাখলাম। তো দেখো, আরেকটা জিনিস হচ্ছে এইখানে যে অনৈচ্ছিক পেশির সার্কোলেমাস আমরা পড়ছি, যে পেশি কোষের আবরণ, ওইটা ঐচ্ছিক পেশির মধ্যে কিন্তু খুবই সুস্পষ্ট ছিল এপিমাইসিয়াম যখন পড়ছিলাম। কিন্তু এই অনৈচ্ছিক পেশির মধ্যে এই যে সার্কোলেমাস আছে, সেটা অস্পষ্ট। এখন এইখানে তো অস্পষ্ট কি স্পষ্ট এটা তো বুঝতে পারবো না, একটু আসল চিত্র দিকেও অথবা মনে রাখবা। এটাই এর বাইরে এর বাইরে অনৈচ্ছিক পেশির মধ্যে পড়ার মতো আর কিছু নাই, যা আছে সব ঐচ্ছিক পেশির সাথে মিল। তো নিজেরা পড়লেই বুঝবা। আমার পড়ানোর মতো আর কিছু নাই। জাস্ট কিছু ধর্ম দেখো, সংকোচন প্রসারণ ক্ষমতা মন্থর ও দীর্ঘতি। মন্থর মানে কি? আস্তে আস্তে হয়। তো দেখো, আমাদের হার্ট কি আস্তে আস্তে পাম্প করে না, নাকি অনেক জোরে পাম্প করে? অনেক জোরে তো পাম্প করে না। রক্তটা নিতে হয়, প্রসারিত হয়, তারপর সংকোচন করে সারা দেহে রক্তটা পাম্প করে, অর্থাৎ আস্তে আস্তে কাজ করে। এরপরে স্বতঃস্ফূর্ত ও ছন্দবদ্ধ। স্বতঃস্ফূর্ত মানে কি? নিজে নিজেই কাজ করতেছে। আর ছন্দবদ্ধ, ছন্দ কাজ করতেছে মানে একটা কাজই একই রকম ভাবে বারবার করতেছে, এই জন্য এগুলোর কাজ হচ্ছে ছন্দবদ্ধ। নিঃসরণকাল অনেক বড়, এটা আমরা আগেই পড়ছি। আর যার নিঃসরণকাল বড়, সে সহজে ক্লান্ত হয় না। তো এগুলা জাস্ট এমনি বললাম। তো অনৈচ্ছিক পেশির মধ্যে আর কিছু করার নাই, এটা একটু মনে রাখবা। মাকু জিনিসটা কি? একটা আকৃতি। তো এখন আমরা পড়বো হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। রেকর্ডিং হইতেছে। হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। তো
তো এটা একটা বিশেষ ধরনের পেশি। তোমরা জানো হৃৎপিণ্ড 3 স্তর বিশিষ্ট। একটা হচ্ছে কি এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এর মধ্যে মায়োকার্ডিয়াম অর্থাৎ মধ্যের স্তরে এই হৃৎপেশি বা কার্ডিয়াক পেশিগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এগুলা নলাকার পেশি, বৈশিষ্ট্যগুলো নিজেরাই বুঝবা, এখানে বোঝানোর মতো কিছু নাই। এগুলো নলাকার, অনেকটা দৈর্ঘ্য দেওয়া আছে, এগুলো একটু পড়বা। সার্কোলেমা সূক্ষ্মঝিল্লিতে আবৃত। আর অনুপ্রস্থ রেখা দেখা যায়, অনেক এগুলো শাখান্বিত বা তন্তুময়। তো এখন এখানে একটা জিনিস পাবা, সেটা হচ্ছে ইন্টারক্যালাটেড ডিস্ক। ইন্টারক্যালাটেড ডিস্কটা পড়ার আগে আমি একটু হৃৎপেশিটা আঁকি, বই দেখে দেখে আঁকি, আমার আর্টের স্কিল তো ভালো না। এটা গেল মনে করি এরকম শাখান্বিত থাকে। তো এখানে কিন্তু একটা কোষ, অনেকগুলা কোষ আছে। এই কোষগুলা ইন্টারক্যালাটেড ডিস্ক দ্বারা আলাদা আলাদা থাকে। দেখো, ধর এটা একটা কোষ, এখানে একটা ইন্টারক্যালাটেড ডিস্ক আছে, এখানে একটা ডিস্ক আছে, এখানে একটা ডিস্ক আছে, এখানে একটা ডিস্ক আছে। এরকম ভাবে আমাদের ইন্টারক্যালাটেড ডিস্ক দ্বারা এই পেশি কোষগুলো আলাদা থাকে। এখন অনেকে বলতে পারো এখানে ডিস্কটা কিসের মাধ্যমে হইল? এগুলো হচ্ছে যে পেশি কোষের যে ঝিল্লি থাকে বা পর্দা থাকে, তাকে কি বলে? সার্কোলেমা। আমরা প্রথমেই পড়লাম। এইখানে এই সার্কোলেমাগুলো ঘন সন্নিবেশিত হয়ে এরকম ডিস্ক তৈরি করে। তো ডিস্ক তৈরির একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই যে হৃৎপেশিগুলো আছে, এই হৃৎপেশিগুলোকে একত্রে শক্তভাবে ধরে রাখা। তো ধরে রাখলে লাভটা কি? এই কোষগুলোকে একত্রে করলে আমার লাভটা কি? লাভটা হচ্ছে এইখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন অনেকে বলতে পারো হৃৎপিণ্ডের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়? খুবই সামান্য পরিমাণে হয়। এটা ইলেকট্রিক্যাল একটা সিগন্যাল। এই বিদ্যুৎ প্রবাহের মাধ্যমেই হৃৎপিণ্ড মানে হৃদস্পন্দনটা শুরু হয়, এবং এই প্রবাহটা আসে সাইনোএট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড হয়ে। এখন সাইনোএট্রিয়াল নোড কি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কি, আবার সাইনোএট্রিয়াল নোডকে কেন পেসমেকার বলা হয়, এগুলোর ব্যাখ্যা আমি যখন রক্ত সঞ্চালন অধ্যায়টার ক্লাস দিব, ওইখানে সুন্দর মতো মানে টপিকটা গোছানো আছে। তো এখানে জাস্ট এতটুকু মনে রাখো যে ইন্টারক্যালাটেড ডিস্কগুলো এই হৃৎপেশিগুলোর যে কোষ আছে এগুলোকে একত্র করে রাখে। আর একত্র করে রাখলে যে বৈদ্যুতিক সংকেত আছে, সেই সংকেতটা প্রেরণ করাটা অনেক সহজ হয় আর কি। তো এখানে আর কিছু ছিল না। একটা জিনিস সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া আধিক্য থাকে, প্রায় 5000 মাইটোকন্ড্রিয়া থাকে প্রতি কোষে আর কি। কার্ডিয়াক পেশিতে কেন থাকে বুঝতে পারছো, কারণ এটা যেহেতু নিঃসরণকাল কম আর সারা জীবন ধরে চলতে থাকে, তো এইখানে শক্তির পরিমাণটা অনেক অনেক বেশি থাকবে। আর এখানে হৃৎপেশিগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা রক্ত অধ্যায়ে পড়ো, এখন আর না বলি। তো দেখো, অনেক মাইটোকন্ড্রিয়া থাকে কারণ হৃৎপেশিটা অনেক বেশি কাজ করে, এই জন্যই মাইটোকন্ড্রিয়া থাকে। আর আমরা আগে পড়ছি যে হৃৎপেশি নিঃসরণকাল সবচেয়ে বড়। তো দেখো, এই পর্যন্ত পড়ার পরে তোমরা একটা ছক পাবা। এই ছকের মধ্যে নতুন কিছুই নাই, কিন্তু এই ছকটা তোমরা স্কিপ করতে পারবে না, পড়তেই হবে। বায়োলজিতে 3টা জিনিস মাস্ট: বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, পড়তেই হয়। তবে সুবিধার কথা হইলো এখানে আর কি আমার পড়া দেওয়ার মতো কিছু নাই। এখানে যা যা পড়াইছে আমি এতক্ষণ সব কিছুই একত্র করে এই একটা ছকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই ছকটা তোমাদের জন্য অতি জরুরি, এটা নিজেরা পড়বো, আমি আর পড়াইলাম না। তো হৃৎপেশি গেল। এরপরে যে টপিকটা পড়বো সেটা গ অথবা অথবা ঘতে খুব ঘন পরিমাণে আসে। সেটা হচ্ছে যে টান পড়ে
টান করে কিন্তু ধাক্কা দেয় না, ব্যাখ্যা করে। এই টপিকটা আমরা একটু আগেও পড়ছি, আমি জাস্ট তোমাদেরকে ধরায় দিব, তোমরা বুঝতে পারবা। কনসেপ্টটা বুঝতে পারলেই হইল, একেবারেই সহজ, কিন্তু প্রশ্নটা খুবই আসে আর কি। ঘ নাম্বারে আমার এই কয়েকদিন আগে আমার বায়োলজি ইয়ার চেঞ্জ পরীক্ষা গেছে, সেইখানেও এটা ছিল আর কি। তো টান পরে কিন্তু ধাক্কা দেয় না। তো এটা বুঝতে গেলে তোমাদেরকে অ্যান্টাগনিস্টিক পেশিজোড় বা প্রতিপক্ষীয় পেশিজোড় সম্পর্কে জানতে হবে। দেখি এর আগে কোনো অর্থ আছে কিনা। এটা হচ্ছে অ্যান্টাগনিস্টিক পেশিজোড়। এটাকে বাংলাতে বলে প্রতিপক্ষীয়। এখন প্রতিপক্ষীয় পেশিজোড় মানে কি, সেটা হচ্ছে একটা জোড় মানে কি, জোড় মানে অবশ্যই জোড়া, আর জোড়া গঠন করতে হইলে দুইটা উপাদান বা দুইটা জিনিস লাগে। অবশ্যই এখানে পেশিজোড় যেহেতু, তার মানে এই শব্দটা দুইটা পেশির ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রতিপক্ষীয় পেশিজোড় বা অ্যান্টাগনিস্টিক পেশিজোড় মানে হইল একটা পেশি যে কাজ করবে ওর বিপরীত পেশিটা, ওর অ্যান্টাগনিস্টিক পেশিটা তার বিপরীত কাজ করবে। যেমন একটা পেশি যদি সংকুচিত হয় তাহলে আরেকটা পেশি। তো দেখো ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, তো রেকর্ডিং হয় নাই। তো আমরা এখান থেকে বই থেকে একটু সরাসরি পড়ি। আমরা পড়তেছিলাম অ্যান্টাগনিস্টিক পেশিজোড়। পেশিজোড় যেহেতু বলা হয়েছে, তার মানে তোমরা এটা বুঝতে পারতেছ যে এইখানে দুইটা পেশি নিয়ে আলোচনা হবে। অ্যান্টাগনিস্টিক পেশিজোড় মানে হচ্ছে প্রতিপক্ষীয় পেশিজোড়, অর্থাৎ একটা পেশি যে কাজ করবে তার অ্যান্টাগনিস্টিক পেশিটা একই সময়ে তার বিপরীত কাজ করবে। যেমন একটা পেশি যদি সংকুচিত হয়, ঠিক একই সময়ে আরেকটা পেশি প্রসারিত হবে। তো এটাই হচ্ছে মূলত অ্যান্টাগনিস্টিক পেশিজোড় বা প্রতিপক্ষীয় পেশিজোড়। এখন এই অ্যান্টাগনিস্টিক বা প্রতিপক্ষীয় পেশিজোড়ের একটা উদাহরণ আমরা একটু আগেই পড়ছি। আমরা পড়ছিলাম ফ্লেক্সর আর এক্সটেন্সর পেশি। ফ্লেক্সর ছিল আমাদের বাইসেপস, এই যে দেখো বাইসেপসের চিত্র দেওয়া আছে, বাইসেপস। আর এক্সটেন্সর ছিল ট্রাইসেপস। তো বাইসেপস কি ছিল, সংকুচিত করে হাতকে, আর ট্রাইসেপস প্রসারিত করে। তো যখন বাইসেপস হাতটাকে সংকুচিত করে, ঠিক একই সময়ে এই ট্রাইসেপসটা প্রসারিত হয়ে যায়। আর যখন এই ট্রাইসেপসটা সংকুচিত হয়ে হাতটাকে সোজা করে, তখন এই বাইসেপসটা প্রসারিত হয়ে যায়। মানে একটা পেশির কাজ আরেকটা পেশির কাজের বিপরীত ধর্মী, কিন্তু ব্যাপারটা হয় একেবারে একই সময়। এইখানে দেখো যখন বাইসেপস কি সংকুচিত তখন এটা প্রসারিত, আর যখন এটা সংকুচিত, ট্রাইসেপস সংকুচিত, তখন বাইসেপসটা প্রসারিত। তো এখানে এই কথাই লেখা আছে যে ফ্লেক্সর আর এক্সটেন্সর পেশি একটা আর একটার অ্যান্টাগনিস্টিক পেশি, আর এই দুইটা পেশিকে একই সাথে অ্যান্টাগনিস্টিক পেশি জোড় বলা হয়। তো দেখো এখানে কিছু রিডিং আছে, এগুলা তোমরা আগেই পড়ছো, তো ধারণা আছে, একটু রিডিং দিলেই বুঝবা, না বোঝার মতো কিছু নাই। এইখানে জাস্ট একটা কথা মনে রাখবা যে অ্যান্টাগনিস্টিক পেশি হচ্ছে ট্রাইসেপস, আর এই ট্রাইসেপসটা ঊর্ধ্ববাহুর সাথে অর্থাৎ বক্ষস্থিচক্রের সাথে তিনটি টেন্ডন দিয়ে যুক্ত থাকে। বক্ষস্থিচক্রের মধ্যে কয়টা হাড্ডি ছিল? দুইটা, একটা ছিল কি স্ক্যাপুলা আর একটা ক্লেভিকল। কিন্তু এইখানে স্ক্যাপুলার সাথেও যুক্ত থাকে, আবার ঊর্ধ্ববাহু অর্থাৎ হাতের যে হিউমেরাসের পিছন দিকে সেইখানে এই ট্রাইসেপসটা যুক্ত থাকে। তো
তারপর এখানে বলা হয়েছে এর নিম্নাংশ একটি টেন্ডন দিয়ে নিম্নবাহুর আলনা অস্থির ওলিক্রেনন প্রসেসের সাথে যুক্ত। তো এগুলো আমরা আগেই পড়ছি কোনটা ওলিক্রেনন প্রসেস। তো যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি যখন পড়ছিলাম আলনা, তো ওই অংশটুকু দেখতে পারো। তো এইটুকুই ছিল মূলত, এইখানে আর বোঝার মতো কিছু নাই। মেইন থিমটা হচ্ছে যে একটা পেশি যখন সংকুচিত হয় আর একটা পেশি তখন প্রসারিত হয়। আর এর উদাহরণ হচ্ছে ফ্লেক্সর অর্থাৎ কি বাইসেপস, আর এক্সটেন্সর অর্থাৎ ট্রাইসেপস। আর বাইসেপস আর ট্রাইসেপসকে একত্রে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশিজোড়। তো যখনই তোমাকে এরকম প্রশ্ন করবে যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, তখন তুমি এই সিম্পলি এই ব্যাখ্যাটা দিয়ে দিবা। মাত্র যেটা বুঝাইলাম, এইখানে কিছু কঠিন লাইন আছে, এগুলো তোমরা বুঝবা। তবে এগুলা তুমি যদি উত্তরে ইনক্লুড না করো তাহলে তেমন কোনো প্রবলেম হবে না। তো দেখো এখানে নতুন কিছুই নাই, একটা ব্যবহারিক আছে, এটা লাগবে না। এরপর একটা ছক আছে, এই ছকটা লাগবেই। কিন্তু ভালো ব্যাপার হইল যে এই ছকটা তোমরা নিজেরাই বুঝবা। এইখানে জাস্ট মসৃণ পেশি অর্থাৎ অনৈচ্ছিক পেশি আর হৃদপেশি অর্থাৎ কার্ডিয়াক পেশির পার্থক্যটা দেওয়া আছে। তো এই পার্থক্য এখানে নতুন কোনো ওয়ার্ড নাই, আমি আগে থেকে দাগায় রাখছি কোনটা কোনটা তোমাদেরকে পড়াইতে হবে। তো দেখো এই পর্যন্ত আমার আর পড়ানো লাগবে না, এটা তোমরা নিজেরাই বুঝবা। তো আমরা আরেকটা অংশ শেষ করলাম অধ্যায়ের। তো ক্লাসটা শেষ করার পর তুমি কি করবা, যে পর্যন্ত পড়াইছি মেইন বইয়ের ওই পর্যন্ত রিডিং দিবা। আগে থেকে তো দাগায় রাখছো, আমি বলছিলাম দাগায় রাখতে, তো দাগানো অংশটুকু রিডিং দিবা এবং আগের যে লেকচারগুলো ছিল সেগুলো রিভাইজ করার চেষ্টা করবা। আর যখন সম্পূর্ণ অধ্যায়টা শেষ হয়ে যাবে তো তখন এমসিকিউ সলভ করবা। তো পরবর্তী ক্লাসে আমরা লিভার থেকে পড়া শুরু করব। মূলত লিভার পর্যন্ত পড়লেই এই চ্যাপ্টার মোটামুটি শেষ। লাস্টে কিছু হাড্ডি ভাঙ্গার মানে রোগের কথা বলা আছে, ওইগুলো এতটা ইম্পর্টেন্ট না। তো অধ্যায়ের মোটামুটি সিংহভাগ আমরা কাভার করে ফেলছি। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো।